এখন আমরা চর্যাপদের কাব্যমূল্যটা বিস্তারিত আলোচনা করব। চর্যাপদের কাব্যমূল্য বিস্তারিত আলোচনা করতে গেলে যে কথাটা জানতে হয় যে চর্যাপদের কবিতাগুলি কোন ছন্দে লেখা, সেটা হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে লেখা। কবিতার শেষে কখনো কখনো কবির নাম পাওয়া গেছে, কখনো কখনো পাওয়া যায়নি, কখনো কখনো উল্লেখ করেছেন পদকর্তা তার নাম, কখনো কখনো উল্লেখ করেননি। মূলত মাত্রাবৃত্ত ছন্দেই লেখা আছে। একটি নিদর্শন আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। হেরি সে মেরি তৈলা বাড়ি খসমে সমতুলা, শুকর এ সে রে কাপাসু ফুটিলা, তৈল বাড়ি পাশের জোহা বাড়ি তায়েলা, ফিটেলি আন্ধারি রে আকাশ ফুলিলা, কুঞ্চি চিনা পাকেলা রে সবরি সবরি মাতেলা, অনুদিন সবরে কিম্পিন কেব মহাসুহে ভেলা। আমার উঁচুতে ঘর, আমার উঁচুতে ঘর, হেরি সে মোরি তৈলি বাড়ি খসমে সমতলা। আমার উঁচুতে ঘর, কার্পাস ফুলে তার চারিপাশ ভরে গেছে। শুকর এ সে কাপাসু ফুটিলা, কার্পাস ফুলে তার চারিপাশ ভরে গেছে। তৈলা বাড়ি পাশেরা জোহা বাড়ি তা এলা, বাড়ির পাশে চাঁদ উঠেছে। ফিটিল আঁধারি আকাশ ফুলিলা, জ্যোৎস্নার আলোয় আধার কেটে গিয়ে যেন অজস্র ফুল ফুটেছে আকাশে। অনুদিন সবরে কিম্পি না কেবল মহাসুহে ভেলা। এটি কুঞ্জুচিন ফল পেকেছে আর সবর সবরই প্রেমাবেগে মেতে উঠেছে। তো এখানেই চর্যাপদের একটা অনবদ্য বিশ্লেষণ করে দেওয়া আছে, যেখানে চর্যাপদ বারবার যে নিখুঁত কাব্যময়তা প্রকাশ করেছে, এটা তারই প্রমাণ। কখনো কখনো এখানে আমরা কিছু সাধারণ জিনিস, যেমন কার্পাস তুলো, বাড়ির সামনে উঠোন, আকাশে চাঁদ উঠেছে, এই যে সাধারণ ঘটনা, এগুলো খুবই সাধারণ ঘটনা। কার্পাস তুলোর চাষ যে চর্যাপদের সময় ছিল, যে কতটা প্রাচীন কার্পাস তুলো আমাদের নানা কাজে ব্যবহৃত হয়, আমাদের অর্থকরী ফসল কার্পাস তুলো। তাহলে এই যে কার্পাস তুলো, আকাশে চাঁদ উঠেছে, চাঁদ ওঠার ফলে যে সারা উঠোনটা জ্যোৎস্নাময় হয়ে গেছে, চাঁদের আলোয় উঠোনটা জ্যোৎস্নাময় হয়ে গেছে, এই যে বর্ণনা, এ তো আমাদের নিত্য যে সাধারণ কবি সাহিত্যিকরা বর্তমান সময়ে জন্মেছেন, তারাও তো এই একই কথা বলেছে। আমরা ছোটদের ছড়াতে পাই যে চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, এই যে এই লাইনটা, এই যে পংক্তিটা, তো এই চাঁদের প্রসঙ্গ সে তখনও চর্যাপদের সময়ও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। যে সৌন্দর্যের প্রতীক, কবিতা মানে একটা চাঁদের কথা থাকবে, কবিতা মানে একটা ফুলের কথা থাকবে। সেখানে আজকে হয়তো ফুলের ক্ষেত্রে আমরা রকম ভেদ দেখতে পারি, কোথাও গিয়ে গোলাপের কথা বেশি দেখি গোলাপের কথা, একটু যদি সাহিত্যের রবীন্দ্র সাহিত্য দেখি, সেখানে রজনীগন্ধা, জুঁই এইসবের কথা, বেল ফুলের কথা, এগুলোও কিন্তু আমরা দেখতে পাই। তারপর জীবনানন্দের সাহিত্যে গেলে আমরা দেখবো ঘেটু ফুলের কথা, গ্রামের একদম মানে ঘেটু ফুল, একদম যেসব সাধারণ সাধারণ ফুল, সেগুলোর কথা পাবো। বা এই যে সাহিত্যের ক্ষেত্রে ফুলের কথা, এই যে কার্পাস তুলো, এর একটা চাষের জিনিস, চাষের উপকরণ, সেইগুলোকে নিয়ে কথা, তো একদম আমাদের সাধারণ। সে তখন চর্যাপদের সময়ও কবিরা একই কথা বলেছেন, এখনো কবি সাহিত্যিকরা সেই একই কথা বলে যাচ্ছেন, শুধু মাধ্যমটা বদলে গেছে, ভাষার ধরনটা বদলে গেছে। তখন মাত্রাবৃত্ত ছন্দে সৃষ্টি হচ্ছে কবিতা, এখন মাত্রাবৃত্তও হয়, অক্ষরবৃত্তও হয়, গদ্য সাহিত্যও হয়, সব কিছুতেই হয়, গদ্য কবিতাও হয়, কখনো উপন্যাসও কবিতাতে দেখা যাচ্ছে।
তো এখন নানা রকম ভাবে গবেষণা করা হচ্ছে যে সাহিত্য চর্চাকে কতটা নিপুণভাবে গড়ে তোলা যায়। তো চর্যাপদ সেই কথাই বলে, কিছু সাধারণ সাধারণ জিনিস সেটাকেই এত সুন্দরভাবে তুলে ধরা, যার ফলেই বোঝা যায় যে সময় বয়ে গেছে, উপকরণ একই রয়েছে, কবি সাহিত্যিক মানুষজন তাদের জীবনধারা হয়তো বদলেছে, কিন্তু সাহিত্য সেই সেই সুর, সেই ছন্দ, সেই ধারা সবকে নিয়েই মিলেমিশে একাকার হয়ে আছে। বাংলা ভাষা তার রূপ বদলেছে, কিন্তু তার উপকরণ, তার উপাদান, তার এগুলোর কিন্তু কোনো বদল হয়নি। ছন্দের রূপ হয়েছে, নতুন ছন্দ সংযোজন হয়েছে, সাহিত্যের ক্ষেত্রেও হচ্ছে, গদ্যের ক্ষেত্রেও হচ্ছে, কিন্তু উপাদান উপকরণ সেই একই রয়ে গেছে। কবি সাহিত্যিকরা সেভাবেই সাহিত্যকে ধরে রেখেছে। তো চর্যাপদের একটি পদ বিশ্লেষণ করে আপনাদেরকে বললাম, কেমন লাগলো অবশ্যই জানাবেন।